ওন্ডের তিনটা শ্রেণী বিভাগ পড়ছিলাম আমরা, একটা ছিল ওপেন ওন্ড, একটা ছিল ক্লোজড ওন্ড, আর একটা ছিল কমপ্লেক্স ওন্ড। একজন মানুষকে লাঠি দ্বারা আঘাত করছে হাতের মধ্যে, ফল ফ্রম হাইট অর্থাৎ উচ্চতা থেকে পড়ে গেল, পড়ে একটা ছোট ইট তার এখানে ইটের মধ্যে পড়ছে, তারপরে এখানে একটা জখম হয়েছে, একটা ওন্ড হয়েছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বাইকে ধাক্কা দিছে, সে পড়ে গেছে, রোডে পড়ে গিয়ে লাগাতে এখানে কি হয়েছে, একটা ওন্ড হয়েছে, জখম হয়েছে। এই সমস্ত আঘাতে কি ধরনের কি হইতে পারে, তিনটা ক্ষেত্র তৈরি হইতে পারে। এই ক্লোজড ওন্ডের ক্ষেত্রে আপনার কাছে যখন রোগী আসবে, আপনার কি করণীয়? তৎক্ষণাৎ ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবে। আর যদি সম্ভব না হয়, অবজারভেশনের সময় যদি আপনাকে রোগী না দেয়, তখন আপনি তাকে ডিসচার্জ মানে আপনার এখান থেকে ছেড়ে দেওয়ার পরে এমনি এমনি কি ছেড়ে দিবেন? তাকে তো ওষুধ দিতে হবে। কি ওষুধ দিয়ে ছাড়বেন? তো এই প্র্যাকটিস ক্লাসে আমরা ওন্ড বা জখম সম্পর্কে আপনাদের জন্য কিছু একদম রাফ এন্ড ফাইনাল নির্দেশনা দিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। আমরা বেসিক সার্জারি বিষয়ক গত 3টি ক্লাস করিয়েছি মোট। প্রথম ক্লাসটি ছিল একাডেমিক ক্লাস। সেই ক্লাসে আমরা বেসিক সার্জারি বিষয়ের ইন্ট্রোডাকশন সহ কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হয়েছিলাম। কিছু শব্দ এবং শব্দগুলোর অর্থ, সেই শব্দগুলো কোথায় ব্যবহার করা হয় সার্জারির ফিল্ডে, সেগুলো সম্পর্কে আমরা জানছিলাম। তো ওই প্রথম ক্লাসের দ্বিতীয় আরেকটি যে 2 নাম্বার ক্লাসটি, সেটি ছিল প্রথম ক্লাসের প্র্যাকটিস ক্লাস। আর 3 নাম্বার যে ক্লাসটি ছিল সেটা ছিল সার্জারি বিষয়ের আরেকটা একাডেমিক ক্লাস। সেখানে আমরা কন্টামিনেশন, ডিকন্টামিনেশন সহ আগে আলোচিত যে শব্দগুলো সম্পর্কে পরিচিত হয়েছিলাম, শব্দগুলোর ব্যবহার জেনেছিলাম। সেই শব্দগুলো সার্জারির সাথে রিলেটেড শব্দগুলোর সাথে আরো 2টা নতুন শব্দ শিখছিলাম, কন্টামিনেশন এবং ডিকন্টামিনেশন। তো এই শব্দগুলো সম্পর্কে আশা করি কারো কোনো সমস্যা নেই। তো এই 3 নাম্বার ক্লাসে, একাডেমিক ক্লাসের মধ্যে একটা বড়সড় টপিকস হচ্ছে ওন্ড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে 4 নাম্বার ক্লাসে, এটা প্র্যাকটিস ক্লাস। তো এই প্র্যাকটিস ক্লাসে আমরা ওন্ড বা জখম সম্পর্কে আপনাদের জন্য কিছু একদম রাফ এন্ড ফাইনাল নির্দেশনা দিব। ওই ক্লাসটি আপনারা একটু সেন্টেন্স বাই সেন্টেন্স, স্লাইড বাই স্লাইড একটু মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পরে আমার এই ক্লাসটা দেখবেন, তাহলে সহজ হবে। ঠিক আছে? তো একটা জখমের পেশেন্ট বা ওন্ডের পেশেন্ট যখন আপনাদের কাছে আসবে, আপনাদের করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে ওন্ড যে বা জখম, বা ইংলিশে বলে ওন্ড, বাংলায় বলে জখম। জখম কাকে বলে সেখানে আমরা এটা জানছি। যদি কেউ না জেনে থাকেন, আবারও আগের ক্লাস ভালো করে পড়বেন, দেখবেন, শুনবেন, তারপরে আমার এই ক্লাস দেখবেন, না হলে বুঝবেন না, স্বসম্পূর্ণ থাকবে বোঝাশোনার মধ্যে। ঠিক আছে? তো ওন্ড কাকে বলে সেটা সম্পর্কে এখন এখানে ব্যাপকভাবে আলোচনা করার কিছু নাই। তো ওন্ডের 3টা শ্রেণী বিভাগ পড়ছিলাম আমরা, একটা ছিল ওপেন ওন্ড, একটা ছিল ক্লোজড ওন্ড, আর একটা ছিল কমপ্লেক্স ওন্ড। এই 3 ধরনের ওন্ডের মধ্যে 3 ধরনের ওন্ডের কি ধরনের প্রেজেন্টেশন হয়, কি ধরনের অসুবিধা হয়, এগুলো সম্পর্কে আমরা ওখানে আলোচনা করছিলাম। ওখান থেকে যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওগুলো সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ক্লোজড ওন্ড, এই ওন্ডটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর যেটা ওপেন ওন্ড এবং কমপ্লেক্স ওন্ড, এটা সম্পর্কে আপনার আসলে কিছু করার নাই এখানে। এটা সম্পর্কেও কিছু প্রাথমিক করণীয় আছে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিব। তার আগে আমি আপনাদের সামনে একটা সিনারিও দেই। সিনারিওটা বা একটা দৃশ্য বা একটা প্রেক্ষাপট দেই। সেটা হচ্ছে যে একটা মানুষকে, মানে একজন মানুষকে কোনো একটা অপর মানুষে লাঠি দ্বারা আঘাত করছে হাতের মধ্যে, অথবা এখানে শোল্ডারে, অথবা আর্মে, বাহুতে। এখানে ধরেন এইখানে আমাকে কেউ একজন লাঠি দ্বারা আঘাত করলো, একটা প্রেক্ষাপট বা সিনারিও। অথবা ফল ফ্রম হাইট অর্থাৎ উচ্চতা থেকে পড়ে গেল, গাছ থেকে অথবা কিছু থেকে পড়ে একটা ছোট ইট তার এখানে ইটের মধ্যে পড়ছে, তারপরে এখানে একটা জখম হয়েছে, একটা ওন্ড হয়েছে। ফ্র্যাকচার টেকচার হয় নাই, কেটেও যায় নাই, ওন্ড হয়েছে। তো এই 2টা সিনারিও মাথায় রাখতে পারেন। আবার আরেকটা সিনারিও মাথায় রাখতে পারেন যে অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বাইকে ধাক্কা দিছে, সে পড়ে গেছে, রোডে পড়ে গিয়ে বাইকের ধাক্কা লাগছে, ধরে নেওয়া যাক এখানে। তো ধাক্কাটা লাগাতে এখানে কি হয়েছে, একটা ওন্ড হয়েছে, জখম হয়েছে। এই 2-3টা সিনারিও মাথায় রাখেন। তো এই সমস্ত আঘাতে কি ধরনের কি হইতে পারে, 3টা ক্ষেত্র তৈরি হইতে পারে। একটা হচ্ছে ওপেন ওন্ড, ক্লোজড ওন্ড। ক্লোজড ওন্ড কি? ক্লোজড ওন্ড হচ্ছে যে জায়গাটা ফুলে গেছে, ইনফ্লামেশনের সাইনগুলো আসছে, স্কিনটা ব্রিচ হয়েছে ঠিকই, মানে এখানে যে কন্টিনিউটি,
ত্বকের যে ধারাবাহিকতা সেটা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখানে কেটে যায় নাই, ফেটে যায় নাই, বা ভিতরের হাড় বা বোন কোনো ফ্র্যাকচার হয় নাই। তাহলে হইছে কি? হইছে হচ্ছে এই জায়গাটাতে আঘাতের ফলে স্কিনটা ফুলে উঠছে, ওখানে ইনফ্লামেশনের ৪ টা সাইন চলে আসছে। আমরা প্যাথোলজিতে সেই সাইনগুলো পড়ছিলাম কি? রোবর, ক্যালোর, ডোলোর, সোয়েলিং। এই ৪ টা সাইন এখানে চলে আসছে। তো এই ৪ টা সাইন যখন আসবে, কিন্তু জায়গাটা কাটবে না, ফাটবে না, বোন ফ্র্যাকচার হবে না। যেমনিতে মনে হচ্ছে ফোড়ার মতো একটু ফুলে উঠছে বা টিউমারের মতো একটু ফুলে উঠছে। ওই জায়গাটাতে কি, কি থাকবে বলছি? রোবট থাকবে, মানে রেড থাকবে, জায়গাটা লাল হয়ে গেছে। তারপরে হচ্ছে জায়গাটাতে ব্যথা থাকবে, ডোলর থাকবে, সোয়েলিং হবে, ফুলে যাবে ফোড়া বা টিউমারের মতো। তারপরে কি থাকবে? ক্যালোর থাকবে, জায়গাটা টাচ করলে অনেক গরম, গরম অনুভব হবে। এগুলো কিসের সাইন? ইনফ্লামেশনের সাইন, ঠিক আছে? তো এই ইনফ্লামেশনের সাইনগুলো আম আসলেই ওখানে ইনফ্লামেশন শুরু হয়ে যায়। আর এই ওন্ড বা এই জখমটাকে আমরা বলছি কি? এই জখমটাকে আমরা বলছি ক্লোজড ওন্ড। ক্লোজড ওন্ড। বা এটা লিমিটেড। ক্লোজড মানে কি? কোনো কিছু আবদ্ধ আছে, কোনো কিছু আবদ্ধ আছে। আপনি একটা কন্টেইনারে, একটা কৌটার মধ্যে কিছু একটা দিয়ে আবার ঢাকনা দিয়ে টাইট করে দিলে সেটা কি? একটা ক্লোজড কন্টেইনার, যেটার ভিতরে কিছু একটা উপাদান আছে, সেই উপাদানগুলো ক্লোজড করা আছে। আর এই ক্লোজড ওন্ডের মধ্যেও আঘাতটা, জখমটা কি আছে? সীমাবদ্ধ আছে, ক্লোজড আছে। ওই ত্বকের নিচে কিন্তু জখমটা রয়ে গেছে, ওখানে ইনফ্লামেশনটা রয়ে গেছে, ওখানে যে প্যাথোলজিক্যাল চেঞ্জটা হইলো সেই চেঞ্জটাও রয়ে গেছে, ওখানে একটা রোগ অবস্থা রয়ে গেছে। এই রোগ অবস্থাটাকে ক্লোজড করে রাখছে, ঢাকনা দিয়ে রাখছে, ঠিক আছে? তো এই ক্লোজড ওন্ডের ক্ষেত্রে আপনার কাছে যখন রোগী আসবে, আপনার কি করণীয়? এই করণীয়র আগে আমাদেরকে দুইটা শব্দ জানতে হবে। একটা হচ্ছে অ্যাকিউট ওন্ড, অ্যাকিউট ক্লোজড ওন্ড, ক্লোজড ওন্ড। আর দ্বিতীয় শব্দটা হচ্ছে ক্রনিক, ক্রনিক ক্লোজড ওন্ড। ঠিক আছে? এই ২ টা শব্দ একটু মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী কঠিন, কঠিন মনে হয়। একটা হচ্ছে অ্যাকিউট, আরেকটা হচ্ছে ক্রনিক। আর বাকি ২ টা শব্দ ঠিকই আছে। অ্যাকিউট মানে হচ্ছে যেটা মানে এইমাত্র আঘাত পেয়েছে, যেটার ডিউরেশনটা কম। হতে পারে ১০ মিনিট, হতে পারে ১৫ মিনিট, হতে পারে আধা ঘন্টা, হতে পারে ১ ঘন্টা, বা হতে পারে সর্বোচ্চ ১ দিন আগে, ২৪ ঘন্টা আগে সে আঘাত পেয়েছে। এই কেসটাকে আমরা বলব অ্যাকিউট কেস, মানে যেটা মাত্র তৈরি হইছে। আর ক্রনিক কেস হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে আছে। হয়তোবা ৭ দিন, না হয় ১০ দিন, না হয় ১৫ দিন, না হয় ১ মাস আগের একটা ক্লোজড ওন্ড যদি আপনার কাছে আসে, তখন সেই কেসটাকে আপনি বলবেন ক্রনিক ক্লোজড ওন্ড। ঠিক আছে? ক্রনিক ক্লোজড ওন্ড। অ্যাকিউট ক্লোজড ওন্ড বলতে আগে আপনাদের সামনে যে সিনারিওটা দিছিলাম, যে অ্যাক্সিডেন্ট করছে বা উপর থেকে পড়ে গেছে বা কেউ লাঠি দ্বারা আঘাত করছে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। তো এই ৩ টা ক্ষেত্রের যেকোনো একটা ক্ষেত্রে হঠাৎ সে আক্রান্ত হয়ে আপনার কাছে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, স্বল্প সময়ের মধ্যেই চলে আসছে। ১০ মিনিট, ১৫ মিনিট, আধা ঘন্টা, ১ ঘন্টা, সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আপনার কাছে যদি আসে, এই কেসটার নাম হবে কি? অ্যাকিউট ক্লোজড ওন্ড। মানে এটা মাত্র আঘাত পেয়েছে। এটা দীর্ঘমেয়াদী না, এটা স্বল্পমেয়াদী সময় ধরে আছে আঘাতটা। তো এই ওন্ডের ক্ষেত্রে রোগীটা আপনার কাছে আসলে আপনার করণীয় কি? প্রথম করণীয় কি? জানেন, প্রথম করণীয়, ১ নাম্বার করণীয় কোল্ড কম্প্রেশন। আপনার যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বলেন, ফার্মেসি বলেন, অথবা আপনি যেখানে সেবা দেন সেই সেবাদান কেন্দ্র বলেন, ওখানে আপনার ফ্রিজ থাকবে। ফ্রিজের মধ্যে আপনার আইস প্যাক থাকবে, অর্থাৎ আপনার বরফ চাক করা থাকবে, বরফ থাকবে। তো সেই বরফের ছ্যাঁক দিতে হবে আক্রান্ত স্থানে। এটাকে বলে কোল্ড কম্প্রেশন। আইস প্যাক, যেটা আপনি আগে থেকে তৈরি করে রাখবেন, ছোট, ছোট আপনার কিউব করে, অথবা আপনার কোয়াড্রেন্ট করে বিভিন্ন আইস প্যাকের কন্টেইনার থাকে, সেগুলোতে পানি দিয়ে সেগুলো আইস করে রাখতে পারেন। অথবা কোনো একটা বোতলের মধ্যে পানি নিয়ে সেটাও আইস করে রাখা যেতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? ঠান্ডা পানি সেঁক দিবেন অথবা বরফ দিবেন। আপনার তৎক্ষণাৎ করণীয় হচ্ছে এটা। আপনার কাছে আসছে, আপনি রোগীটাকে কি করবেন? আপনি রোগীটাকে এই কোল্ড কম্প্রেশন দিবেন। আক্রান্ত স্থানে কিছু সময় ধরে এটাকে ম্যাসেজ করে, করে কোল্ড কম্প্রেশন দিবেন। যখন আপনি কোল্ড কম্প্রেশন দিবেন, এই ঠান্ডা পানি সেঁক দিবেন, এই ঠান্ডা পানির সেঁকের প্রভাবে ওখানে ইনফ্লামেশনের সাইনগুলো অনেকটাই কমে যাবে। রেডনেস, ক্যালোর, পাশাপাশি ডোলোর, এই যে ব্যথা, ফুলে যাওয়া, গরম হয়ে যাওয়া, তারপর এই যে সাইনগুলো আসছে,
রেডনেস আসছে, এগুলো সবই চলে যাবে ইনশাল্লাহ, অনেকাংশেই কমে যাবে, সে তৎক্ষণাৎ ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে এটা কোল্ড কম্প্রেশন দিতে বলছি তাই বলে একবারে বরফ দিয়ে প্যাকেট করে দেওয়া যাবে না, এরকম করা যাবে না। না হলে কি হবে, না হলে হচ্ছে যে আপনার এখানে নেগেটিভ টেম্পারেচারের প্রভাবে ওখানে স্কিনে আবার চেঞ্জ হবে, বার্নিং হবে, নেগেটিভ টেম্পারেচারের কারণে ফ্রস্ট বাইট বলে যে জিনিসটা আছে সেটা হবে, ত্বকের মধ্যে বরফের কারণে একটা নেগেটিভ প্রভাব পড়ে সেখানে টিস্যু ইনজুরি হবে। তো এটা আইস প্যাকের যে কম্প্রেশনটা সেটা অল্প অল্প সময় ধরে ধরে 1 মিনিট দিয়ে মেসেজ করলেন, কিছু সময় বন্ধ রাখলেন, আবার মেসেজ করলেন, এরকম আর কি, ঠিক আছে। এইভাবে করে আপনি তাকে 5-7 মিনিট 10 মিনিটের জন্য কোল্ড কম্প্রেশন করবেন, তাহলে তার তৎক্ষণাৎ একটা রিলিফ পাবে। এটা হচ্ছে প্রথম করণীয়। আর এই কম্প্রেশনটা হচ্ছে যে খুবই কমন একটা ঘরোয়া প্রসিডিওর বা ফার্স্ট এইড প্রসেস বলতে পারেন মেডিকেল সায়েন্সের। কখনো আমরা হট কম্প্রেশন দিই, কখনো আমরা কোল্ড কম্প্রেশন দিই, মানে কখনো গরম পানির শেক, কখনো ঠান্ডার শেক। ঠান্ডার শেকটা আগেকার যুগে এত প্রচলন ছিল না, তবে গরম পানির শেকটা অনেক প্রাচীন যুগ থেকেই সেটা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রোগ অবস্থায়, ঠিক আছে। তো এই প্রথম কাজ আপনার কি, তাকে গরম পানি ঠান্ডা পানি সেক দেওয়া। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে যদি তার পেইনের সিভিয়ারিটিটা বেশি থাকে তাহলে আপনাকে ব্যথানাশক ওষুধ তৎক্ষণাৎ দিতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে জায়গাটাকে অ্যাসেসমেন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাসেস করতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে, বাংলায় সহজে বলি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করতে হবে আক্রান্ত স্থানটার সাথে ভিতরের দিকে যে হাড় আছে, বোন আছে, সেই বোনে তার কোনো ফ্র্যাকচার আছে কিনা, বিশেষ করে মুভ করতে, হাত উঠানামা করতে একটু বোনের মধ্যে জোরে চাপ দিয়ে দেখতে হবে যে তার বোনে কোনো ধরনের আঘাত আসছে কিনা। যদি ইনিশিয়ালি এরকম কোনো আলামত না বোঝা যায় তাহলে চিন্তাভাবনা স্বাভাবিকই রাখবেন যে হ্যাঁ এটা ক্লোজড উন্ড, এটা থেকে আর তেমন কোনো ভাঙা টাঙ্গা হয় নাই। আর আরেকটা জিনিস দেখতে হবে, ভিতরে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়ে ব্লাড কি জমে গেছে কিনা বেশি, এটাও কিন্তু হতে পারে, বেশি পরিমাণে ব্লাড জমে গেছে কিনা। তো এই দুইটা জিনিস দেখবেন, যদি বেশি পরিমাণে ব্লাড জমে যায় সেটা আপনি ডিল না করে একজন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, মানে সরকারি চেইনের যে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডিং সিস্টেম আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেনারেল হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে একটু পাঠিয়ে দিলে ভালো হবে। সেটা এক্স রে করে, রেডিওলজি বা ইমাজিনারি টেস্ট করে ওখানকার প্যাথোলজিক্যাল চেঞ্জেসগুলো তারা দেখবে, ঠিক আছে। তো যদি না কোনো ফ্র্যাকচার থাকে, যদি না ভিতরে অনেক বেশি ব্লিডিং হয়ে জমে থাকে, এরকম কোনো জটিল আলামত না থাকে, তাহলে আপনি কি করবেন, পর্যবেক্ষণের সাপেক্ষে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন এটা অ্যাকিউট কেস অফ ক্লোজড উন্ড, এই ক্ষেত্রে আপনি ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কি ওষুধ দেওয়া যেতে পারে এখানে? এখানে তৎক্ষণাৎ ব্যথা রিলিফ করার জন্য আপনি তাকে সাপোসিটরি ডাইক্লোফেনাক দিতে পারেন, সহজ এবং শর্টকাট উপায়, সাপোসিটরি ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রামের এই ডাইক্লোফেনাক সাপোসিটরিটা তাকে 1 স্টিক পার রেক্টাল পায়ুপথে স্টেট, মানে এখনই দিতে হবে, এখনই দিয়ে দিতে হবে। তার মানে বাচ্চা এই আক্রান্ত রোগীটাকে পায়ুপথে তৎক্ষণাৎ যদি একটা সাপোসিটরি দিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে যে তার পেইনটা তৎক্ষণাৎ কমে যাবে। আর এই ক্ষেত্রে আমরা সাপোসিটরি ব্যবহার না করে অন্য পদ্ধতিও ব্যবহার করতে পারি। যদি হাসপাতাল ম্যানেজমেন্ট বা হাসপাতাল ব্যবস্থাপনায় আপনি কাজ করেন তখন আপনাকে হয়তো কিটোরোলাক ইনজেকশন দিতে হইতে পারে, ঠিক আছে, শিরাপথে বা ইনজেকশনে, ইন্ট্রামাসকুলারে, আইভিতে অথবা আইএমএ দিতে হবে। তো এটা যেহেতু পেইনফুল রুট, ওইদিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে আপনার না যাওয়াই ভালো। পেইনলেস এবং রিলিভেন্ট কনভেনিয়েন্ট যেগুলো সেগুলো আপনি চুজ করবেন। এটা হচ্ছে ডাইক্লোফেনাক সাপোসিটরি, এটা রিলিভেন্ট পেইনলেস একটা সহজ রুট, ঠিক আছে। তো তাকে তৎক্ষণাৎ সাপোসিটরি দিয়ে দিবেন আর মুখে একটা অ্যান্টি আলসারেন্ট ওষুধ সেবন করাই দিতে হবে। ক্যাপসুল হতে পারে ইজোমিপ্রাজল বা ওমিপ্রাজল, হ্যাঁ, একটা ক্যাপসুল ওমিপ্রাজল অথবা ইজোমিপ্রাজল অথবা রাবিপ্রাজল আছে, ডেক্সলান্সোপ্রাজল আছে, পেন্টোপ্রাজল আছে, অনেক ওষুধই আছে, 20 মিলিগ্রাম 40 মিলিগ্রাম এরকম প্রযোজ্যতা ভেদে আপনি তাকে একটা 1 ট্যাবলেট অর 1 ক্যাপসুল স্টেট খাওয়াই দিবেন, একটা ক্যাপসুল খাওয়াই দিবেন। এটা গেল আপনার জরুরি ব্যবস্থাপনা, মানে প্রথমে কোল্ড কম্প্রেশন দিবেন, আক্রান্ত স্থান পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ সাপেক্ষে যদি আপনি এইটুকু সিদ্ধান্তে আসতে পারেন যে ইটস এ কেস অফ অ্যাকিউট
ক্লোজ ডোন্ট, তাহলে আপনি হচ্ছে যে দ্বিতীয় ধাপে আপনি তাকে সাপোজিটরি দিবেন ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম, একই সাথে একটা গ্যাসের ওষুধ বা অ্যান্টি আলসারিন ড্রাগ ওমিপ্রাজল, লিজমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাবিপ্রাজল, যেগুলো আমরা পড়ে আসছি ফার্মাকোলজিতে, তন্মধ্যে একটা ওষুধ সেবন করায় দিবেন। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তারপরে আপনি তাকে কি করতে পারেন, আপনার স্বাস্থ্যসেবা কেন্দ্র বা আপনার ফার্মেসিতে কিছু সময় অবজার্ভ করতে পারেন এই জায়গাটা বেশি ম্যাসিভ পরিমাণে ফুলে যাচ্ছে কিনা, বা অন্য কোনো সাইন আসতেছে কিনা, পেশেন্টের শকে চলে যাচ্ছে কিনা, কিছু সময় পর পর ব্লাড প্রেশার মনিটরিং করা, কিছু সময় পর পর পালস রেট মনিটরিং করা, কিছু সময় পর পর তার আচরণ গতিবিধি ফলো করা, অনুসরণ করা, শকের কোনো উপসর্গ আছে কিনা, সেগুলো থাকলে কিন্তু জরুরি ব্যবস্থাপনার জন্য তৎক্ষণাৎ হাসপাতাল পাঠাইতে হবে। ঠিক আছে, তো যদি সম্ভব হয় একটু অবজার্ভ করবেন, আর যদি সম্ভব না হয়, অবজারভেশনের সময় যদি আপনাকে রোগী না দেয়, তখন আপনি তাকে ডিসচার্জ মানে আপনার এখান থেকে ছেড়ে দেওয়ার পরে এমনি এমনি কি ছেড়ে দিবেন, তাকে তো ওষুধ দিতে হবে, কি ওষুধ দিয়ে ছাড়বেন। এই ক্ষেত্রে আমরা ওষুধ দেওয়ার আগে কিছু কথা বলতে হবে বা কিছু কথা রোগীর সাথে আদান প্রদান করতে হবে। সেটা হচ্ছে যে এই যে এখানে তো পেইন কিলার দিতে হবে, নিঃসন্দেহে অ্যানালজেসিক ওষুধ দিতে হবে, এনএসিআইডি যেগুলো আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেগুলো আছে, বিশেষ করে যেহেতু পেইনটা এখানে সিভিয়ার, আমাদেরকে চুজ করতে হবে নন সিলেক্টিভ এনএসিআইডি, এবং যেহেতু ইনফ্লামেশন আছে, নন সিলেক্টিভ এনএসিআইডিগুলোর ইনফ্লামেটরি পাওয়ার বেশি হয়, যার কারণে পেইন এবং ইনফ্লামেশন উভয়টাই কমবে। তো সেই জন্য আমাদের যদি নন সিলেক্টিভ এনএসিআইডি চুজ করতে হয়, তা আমাদের চুজ করতে হবে কিটোরোলাক, ডাইক্লোফেনাক, তারপর হচ্ছে যে আপনার অ্যাসিক্লোফেনাক, আইবুপ্রোফেন, এগুলোই চুজ করতে হবে, তাই না? এখন ওই সমস্ত মেডিকেশন তো আবার সেবন করা বেশি দিন যায় না, বা অনেকগুলো সাইড ইফেক্ট আমরা পড়েছি, এগুলোর সাথে অ্যান্টি আলসারেন্ট ইউজ করতে হয়। তো এক্ষেত্রে কি করব আমরা, তাহলে আমাদের করণীয় কি? ওষুধের দ্বারা যদি রোগীর কোনো ক্ষতি হয়, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে যে আমার এই যে পেইন কিলার তাকে দিব ইনফ্লামেশন কমানোর জন্য, যে এনএসএআইডি দিব, এই ওষুধের প্রভাবে যেন পেশেন্টের কোনো ধরনের কমপ্লিকেশনস বা সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট জনিত কারণে রোগীর বড় ধরনের ক্ষতি না হয়। তো এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে হবে রোগীকে যে আপনার পেটে কোনো ধরনের আলসারেশন আছে কিনা। রোগীটা তো অবশ্যই প্রাপ্তবয়স্ক, আমরা কিন্তু চাইল্ডদেরকে নিয়ে কথা বলছি না, আমরা 12 বছরের ঊর্ধ্বে যারা 15, 16, 17, 18 বছরের উপরের পেশেন্টদেরকে নিয়ে কথা বলছি। চাইল্ডদের সকল বিষয় আসে আমাদের অন্যান্য যে প্রশিক্ষণ কোর্সগুলো আছে সেগুলোতে ডিসকাশন করা হয়। এমসিএইচ সহ সিএইচসিটি, মানে যেখানে শুধু শিশুদের স্বাস্থ্য এবং চাইল্ড ড্রাগ ডোজ নিয়ে কথা বলা হয়, সেখানে শিশুদের বিষয়ে কথা, আর এখানে প্রাপ্তবয়স্কদের নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে, আপনারা আবার অন্যদিকে শিশুদের ক্ষেত্রে ওগুলো অ্যাপ্লাই করা যাবে না। শিশুদের ক্ষেত্রে কোল্ড কম্প্রেশন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যেটা তো ঘরোয়া পদ্ধতি। তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনার কি পেটে আলসার আছে, পূর্ব থেকে জানা মতে আপনার কি পেটে আলসার আছে, পেটে ক্ষত আছে, পেটে ঘা আছে, এরকম কিছু আছে কিনা তাকে জিজ্ঞেস করতে হবে। আপনার জানা মতে কি আপনার লিভার, কিডনি, এগুলোর কি কোনো অসুস্থতা আছে? আপনার যদি লিভারে অসুস্থতা থাকে, কিডনিতে অসুস্থতা থাকে, তাহলে আমাকে আগেই বলেন, কারণ কিছু কিছু ওষুধ যাদের লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, পেটে আলসার, সেগুলো দেওয়া যাবে না। এবং হার্টে সমস্যা আছে কিনা, আপনার কোনো ধরনের হৃদরোগ আছে কিনা, সেটা একটু জিজ্ঞেস করে নেবেন। তাহলে প্রশ্ন কয়টা করবেন? 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনার পেটে আলসারেশন আছে কিনা বা পেটে গ্যাসের অসুবিধা বেশি আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, আপনার কিডনিতে সমস্যা আছে কিনা জানা মতে। তৃতীয় সমস্যা হচ্ছে আপনার লিভারে সমস্যা আছে কিনা জানা মতে। চতুর্থ প্রশ্ন, আপনার হৃদরোগ, হার্টের কোনো অসুস্থতা আছে কিনা জানা মতে আমাকে জানান। এই 4টা প্রশ্নের উত্তর যদি না হয়, তখনই আপনি তাকে নন সিলেক্টিভ এনএসএআইডি দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার হাতে অনেকগুলো অপশন আছে। 1 নাম্বার অপশন আমরা আপনাদেরকে জানাই, ট্যাবলেট, কিটোরোলাক বা ডাইক্লোফেনাকটা আগে দিচ্ছি, কারণ এটা গরিবের জন্য কম খরচে ডাইক্লোফেনাক একটা ভালো সমাধান। 50 মিলিগ্রাম দিবেন। এটা প্রতিদিন একটা করেই দেওয়া যাবে, 2টা করে দেওয়ার প্রয়োজন হয় না, একটা করেই 3 থেকে 5 দিন খাবে, 5 দিন খাবে। আর অবশ্যই সাথে গ্যাসের ওষুধ দিতে হবে, একটু পরে এটা একবারে আলোচনা করব। আমরা আগে অপশনগুলো জানি। যদি সিভিয়ারিটি বেশি হয়, এটা 2 বেলা করেও খাওয়া যাবে। ঠিক আছে, এটাও 3 থেকে 5 দিন, 2 বেলা করে 3 থেকে 5 দিন। অবশ্যই এইটা সহ আরো যত ব্যথানাশক ওষুধ বা অ্যানালজেসিক নন সিলেক্টিভ অ্যানেসিআইডি নিয়ে আলোচনা করব, সবগুলো খেতে হবে ভরা পেটে। এটা নিয়ে আর কোনো কথা বলবো না, এটা খেতে হবে ভরা পেটে, সবই ভরা পেটে খেতে হবে। আচ্ছা, তাহলে এই ডাইক্লোফেনাক ওষুধের আরো কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা হচ্ছে যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে, ক্লটিং ডিসঅর্ডার আছে, বিভিন্ন ধরনের রক্ত রোগ আছে,
বা কেটে গেলে রক্ত বন্ধ হইতে চায় না, সেই সমস্ত রোগীকেও কিন্তু এই ডাইক্লোফেনাক দেওয়া যাবে না। এতে করে তার ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে পারে, ইন্টারনালি অর এক্সটার্নালি বা ইনজুর্ড এরিয়াটাতে ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে পারে। ঠিক আছে, তাহলে এই ওষুধটা আমরা তাকে 3 থেকে 5 দিনের জন্য দিতে পারি, একবেলা করেও দিতে পারি। সিভিয়ারিটি বা তীব্রতা, ব্যথার তীব্রতা বেশি থাকলে দুই বেলা করেও দিতে পারবো 3 থেকে 5 দিনের জন্য। অবশ্যই শর্ট পিরিয়ডের জন্য দিব, ঠিক আছে, জন্য দিব। এবার দ্বিতীয় কি অপশন আছে আমাদের হাতে? দ্বিতীয় অপশন আমরা আর একটু দামের ভিতরে, একটু ডাইক্লোফেনাকের থেকে মোটামুটি একটু দামি কিটোরোলাক ট্যাবলেট, কিটোরোলাক 10 মিলিগ্রাম। হ্যাঁ, 10 মিলিগ্রাম। বাংলাদেশের বাজারে কি ব্র্যান্ড আছে আপনারা খুঁজে নেবেন, ভারতের বাজারে কি ব্র্যান্ড আছে আপনারা খুঁজে নেবেন। আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমি সরাসরি জেনেরিক নেম বলছি। তো এটা 2 বেলা করে 3 থেকে 5 দিনের জন্য ব্যথা হলে ভরা পেটে খাবে বলবেন, দিয়ে দিতে পারেন। এটা একটু দাম বেশি হইলেও এটার ইনফ্লামেটরি পাওয়ার বেশি, ওইটারও ইনফ্লামেটরি পাওয়ার বেশি, ইনফ্লামেশনটা কমবে তাড়াতাড়ি, পেইনও ভালোভাবে কমবে, ম্যানেজমেন্টটা সুন্দর হবে। 3 থেকে 5 দিনের বেশি না। ঠিক আছে, এই দুইটা ওষুধের যে কোনো একটা। আর কি কোনো অপশন আছে আপনাদের জন্য? হ্যাঁ, আরও অপশন আছে। 3 নাম্বার অপশন আছে আপনাদের জন্য ট্যাবলেট আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন এটা, তো এই আইবুপ্রোফেন ওষুধটা আপনারা সর্বোচ্চ 2 বেলা বা সর্বোচ্চ 3 বেলার জন্য দিতে পারবেন, শর্ট পিরিয়ডের জন্য 3 থেকে 5 দিনের জন্য। এটা চয়েস অফ ড্রাগ। 3 নাম্বার চয়েস আপনাদের আরও আছে। 3 নাম্বার চয়েস আপনারা অ্যাসিক্লোফেনাকও চুজ করতে পারেন, ট্যাবলেট নন অ্যাসিড সোর্সের মধ্যে নিরাপদ ওষুধ অ্যাসিক্লোফেনাক 100 mg। এটার ইনফ্লামেটরি পাওয়ার কম হলেও এটা নিরাপদ, অন্যগুলোর থেকে নিরাপদ। এটাও 2 বেলা করে 3 থেকে 5 দিনের জন্য খাবে। ঠিক আছে, আচ্ছা, এই 4টা অপশন আপনারা মনে রাখবেন। 4টা অপশনের যে কোনো একটা অপশন উপযোগ্যতা অনুযায়ী ব্যবহার করবেন। গরিব রোগী হইলে, ইনফ্লামেশন বেশি হলে ডাইক্লোফেনাক চুজ করতে পারেন। এর থেকে একটু রিচ পেশেন্ট এবং স্মার্ট ম্যানেজমেন্ট চাইলে কিটোরোলাক দিতে পারেন 2 বেলা করে। আর যদি আপনি বেশি নিরাপত্তা চান তাহলে এই দুইটার যে কোনো একটা ওষুধ দিতে পারেন। এই দুইটার মোটামুটি এই দুইটার তুলনায় সাইড ইফেক্ট অনেকাংশেই কম। ঠিক আছে, তো এগুলো সবগুলোই ভরা পেটে এবং এগুলো সবগুলোই হচ্ছে যে শর্ট ডিউরেশনের জন্য, 3 থেকে 5 দিনের জন্য। অবশ্যই 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 এই 4টার যে কোনো একটা, যেটাই দেন না কেন, সাথে কি দিতে হবে? অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। আমরা ফার্মাকোলজিতে পড়ছি নন সিলেক্টিভ এনএসএআইডি বা এই জাতীয় ওষুধের সাথে, অ্যানালজেসিক ওষুধের সাথে কেন গ্যাসের ওষুধ খেতে হয়। হ্যাঁ, তো এই গ্যাসের ওষুধ কোনটা দিবেন? ওই যে আগে যেটা বলছি, ওমিপ্রাজল বা ইজিওমিপ্রাজল 20 বা 40 মিলিগ্রাম। যাদের একটু গ্যাসের সমস্যা বেশি হয়, পূর্ব থেকে কোনো জিআইটির প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে 40 মিলিগ্রাম দিলেন। আর যাদের ক্ষেত্রে কোনো এরকম ইতিহাস নাই, জিআইটি ইরিটেবিলিটির ইতিহাস প্রিভিয়াস নাই, তাদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম সাথে দিলেন। ঠিক আছে, যেমন ক্যাপসুল ইজোমিপ্রাজল। ইজোমিপ্রাজল ছাড়াও অন্যান্য দিতে পারবেন। ইজোমিপ্রাজল 20 মিলিগ্রাম। অবশ্যই অবশ্যই খালি পেটে পেইন কিলার সেবন করার আগে, যতদিন পেইন কিলার খাবে, 5 দিন বা 3 দিন। ঠিক আছে, তো আহারের আধা ঘন্টা আগে খাবে। আপনারা যদি কনভেনশনালগুলো দেন তাহলে তো খালি পেটেই দিবেন। আর যদি মাপস টেকনোলজিগুলো দেন, মাল্টি ইউনিট প্যালেট সিস্টেমেরগুলো দেন, হ্যাঁ, তাও কিন্তু এটা খালি পেটে দেওয়াটাই বেটার। যদিও ফার্মাগুলো প্রমোট করে ভরা পেটে দিলেও সেম ইফিকেসি পাওয়া যায়, আমি বলবো যে খালি পেটেই আপনারা দিবেন। ঠিক আছে, মাপস টেকনোলজিগুলো দিলেও। তাহলে যদি অ্যাকিউট কেস অফ ওন্ড হয় এবং যদি ওই 4টা প্রশ্ন, যে কন্ট্রাইন্ডিকেশনগুলো যেগুলো বলছি, 4টা প্রশ্নের জবাব হয় যে না, তার কোনো সমস্যা নেই, তাহলে এই একটা পদ্ধতি। হ্যাঁ, আর যদি জানা থাকে বা জানা হয় যে তার 4টা প্রশ্নের যে কোনো একটা অসুবিধা আছে, হয়তো বা হৃদরোগ আছে, নাইলে কিডনির রোগ আছে, নাইলে হচ্ছে লিভারের রোগ আছে, নাইলে পেটে আলসার আছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে ওই যে 4টার কথা বলছি, 4টার একটাও দিবেন না, দিবেন হচ্ছে সরাসরি প্যারাসিটামল ট্যাবলেট। প্যারাসিটামল কত? 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম, বা 1000 মিলিগ্রাম। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এখন প্যারাসিটামল তো জ্বরের ওষুধ, অ্যান্টিপাইরেটিক না, এটা হচ্ছে ইনফ্লামেটরি পাওয়ারে দিবে। যদি আপনি এটা থেকে অ্যান্টিপাইরেটিক ইফেক্ট নিতে চান, মানে শুধু জ্বর কমাইতে চান, তাহলে 500 মিলিগ্রাম বা 665 মিলিগ্রাম দিতে পারেন। আর যদি এটা থেকে আপনাকে পেইন কমাইতে হয়, তাহলে প্যারাসিটামল 1 গ্রাম দিতে হবে, অথবা প্যারাসিটামলের সাথে ক্যাফেইনযুক্ত যেটা কম্বাইন্ড পাওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশের বাজারে বিভিন্ন নামের সাথে এক্সট্রা লেখা থাকে, ক্যাফেইন যুক্ত থাকে, তো সেটা দিতে হবে। তাহলে পেইনও কমবে, জ্বর কমার পাশাপাশি পেইনও কমবে। এক্ষেত্রে আমাদের তো পেশেন্টের জ্বর নাই, পেইন আছে, তো পেইন কমাতে হলে আমাদের দিতে হবে 1 গ্রাম। সরাসরি কথা হচ্ছে এটা। এই 1 গ্রাম আমরা 3 বেলা দিব,
সর্বোচ্চ আমরা এটা 4 বেলা পর্যন্ত দিতে পারবো, 1 2 3 4, ম্যাক্সিমাম 4 গ্রাম পার ডে এই ডোজে আমরা দিতে পারবো, অবশ্যই ভরা পেটে। এবং এর সাথেও একটা ক্যাপসুল প্রোটন পাম্প ইনহিবিটরস এর মধ্যে অন্তর্ভুক্ত যে কোনো একটা 20 মিলিগ্রামের দিয়ে দিবেন 3 থেকে 5 দিনের জন্য, ওইটা ভরা পেটে, এটা খালি পেটে, ঠিক আছে। যদি তাদের প্রশ্নের জবাব হয় পেটে আলসারের যে আছে হয়তোবা, নাহলে লিভারের সমস্যা আছে হয়তোবা, নাহলে কিডনির সমস্যা আছে হয়তোবা, ঠিক আছে। যদি এরকম কিছু বলে বা হিন্টস পাওয়া যায়, কোনো উপসর্গও থাকে, তাও আপনি ওগুলো অ্যাভয়েড করে এটাই দিবেন, এটাই নিরাপদ। তাহলে এইটা গেল হচ্ছে যে অ্যাকিউট কেস অফ ক্লোজড ওন ম্যানেজমেন্ট, একটা জখম ক্ষণস্থায়ী বা স্বল্প সময়ে আক্রান্ত হয়ে আপনার কাছে আসছে এরকম ক্লোজড ওন্ডের ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, একজন প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে আপনি এটা দিবেন। এবং তাকে বাসায় যেয়ে কিন্তু আর ঠান্ডা পানির সেক দেওয়ার কথা বলার দরকার নেই। আপনি যখন এটা 24 ঘন্টা পার করে কোনো ইনজুরি, এই টাইপের ইনজুরি, তখন তাকে বলবেন যে এরপর থেকে আপনি গরম পানির সেক দেওয়া শুরু করবেন, ঠিক আছে। দিনে 2 বার গরম পানির সেক দিতে পারে, তাহলে ওই কম্প্রেশনের মধ্যে ইনফ্লামেশনটা কমে আসবে, ফুলা কমে আসবে, সোয়েলিং চলে যাবে, ঠিক আছে। আপনার কি করা উচিত তাহলে বলে দিবেন, উপদেশ হিসেবে গরম পানির সেক দিবেন দিনে 2 বার 3 বার। আমাদের যে মা বোনেরা হট ওয়াটার ব্যাগে নিয়ে গরম পানির সেক দেয়, যেটা সেটা করতে পারেন, ঠিক আছে। তাহলে অ্যাকিউট কেসের ক্ষেত্রে গেল এটা। আর যদি হয় ক্রনিক কেস, chronic case of acute chronic case of closed wound, chronic closed wound, ধরেন 7 দিন আগে একটা রোগী এইভাবে আঘাত পাইছে, যে সিনারিওর কথা সব আগেই বললাম, সেই সিনারিও দ্বারা আঘাত পাইছে, জখম হয়েছে, সে এটাকে সিম্পল প্রবলেম মনে করে রেখে দিছে, বা পেশেন্টটার ইমিউনিটি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা তার হচ্ছে যে আপনার ডায়াবেটিস মেলাইটিসের মতো যেগুলো ইমিউন সাপ্রেসিভ ডিজিজ কন্ডিশন, এগুলো আছে, যার কারণে দেখা গেছে নিজে নিজেই আসলেই সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু সুস্থ না হয়ে ওই জায়গাটাতে কি হয়েছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, অর্থাৎ জায়গাটাতে এসে কোনো একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া জমে সেখানে জায়গাটাতে ইনফেকশন তৈরি করে ফেলছে। কি করছে, আগে ছিল ইনফ্লামেশন, ওই ইনফ্লামেশনটা থেকে ইনফেকশনে কনভার্ট হয়ে গেছে। তো হতে পারে আপনার কাছে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে এরকম রোগী আসতে পারে। আসলে আপনার প্রথম কাজ হবে জায়গাটা অ্যাসেস করা, অ্যাসেস করে দেখা এটার ভিতরে পুজ হয়ে গেছে কিনা, পুজ হওয়ার আলামত আছে কিনা। পুজ হওয়ার আলামত এটা আসলে চাপ দিলেই বোঝা যায়। পেইন, পেশেন্টের পেইনটা বাড়বে ক্রমাশই, জ্বর আসবে, এটা থেকে জ্বর আসবে, এরকম হলে বোঝা যায় যে হ্যাঁ পুজ হয়ে গেছে। আরেকটা পরিণতি হইতে পারে পুজ না হয়ে, ইনফেকশন না হয়ে জায়গাটার মধ্যে কি হইতে পারে, অ্যাট্রফি হইতে পারে, মানে জায়গাটা শক্ত হয়ে টিউমারের মতো ফুলে চাকা ধরে আছে। এই দুইটা ক্ষেত্র আপনাদের কাছে আসতে পারে, ঠিক আছে। এরকম ওন্ড যেটা হয়তোবা 7 দিন 10 দিন 15 দিন 20 দিন আগে, 1 মাস আগে আঘাত খেয়েছে, যে কোনো কারণে হয়তোবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পুজ নিয়ে আসছে, বা এটা অ্যাট্রফি হয়ে শক্ত হয়ে আপনার কাছে আসছে। দুই ক্ষেত্রে দুইটা করণীয়। যদি অ্যাট্রফি হয় মানে পুজ না হয়ে এটা টিউমারের মতো ফুলে আছে, পেইনটাও তো নাই, তবে ফুলা কমতেছে না, ফুলে আছে, এই ক্ষেত্রে আপনি তাকে কি করবেন, আপনি তাকে গরম পানির সেক দেওয়ার উপদেশ দিয়ে বাসায় পাঠিয়ে দিবেন, এটাই আপনার কাজ। ভাইটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খাবে, এবং জায়গাটাতে দিনে 2-3 বার হট কম্প্রেশন দিবে, গরম পানির সেক দিবে, ঠিক আছে। এইটা তার ক্ষেত্রে বলে দিবেন। এরপরেও ডেভেলপ না হলে আপনি বলবেন বিশেষজ্ঞ ডাক্তার, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, যদি এটা থেকে তার ফিজিক্যাল কোনো প্রবলেম নতুন করে দেখা দেয়, তার লাইফ লিড করতে সমস্যা হয়, রেস্ট্রিক্টেড লাইফ মানে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায়, তাহলে পাঠাইতে হবে, ঠিক আছে। আর যদি এটাতে পুজ হয়, পুজের পরিমাণ বেশি হইলে কিন্তু এটাকে আইডি করতে হবে, ইনসেশন অ্যান্ড ড্রেনেজ, আইডি, ইনসেশন অ্যান্ড ড্রেনেজ মানে আইডি। তো আইডি মানে কি, আইডি মানে হচ্ছে যে জায়গাটাতে প্ল্যান ওয়েতে বিজ্ঞানসম্মত উপায়ে যে কোন দিক দিয়ে কীভাবে কী পরিমাণ কাটা যায়, একজন সার্জারি ডাক্তার বিশেষজ্ঞ যিনি সার্জারির উপরে, তিনি এই কাজটা করবেন, একটা প্ল্যান ওয়েতে একটু ইনসাইজ করে কেটে দিয়ে ভিতরের পুজটা বের করে নিয়ে আসবেন, ড্রেসিং করে দিবেন, এবং অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস করবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি তাকে বলবেন যে একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দেখান, এটাই হচ্ছে নিরাপদ। আর যদি পেশেন্ট যেতে অস্বীকৃতি জানায়, আপনার যদি সেই অভিজ্ঞতা সেই জ্ঞান থাকে, তো আপনি এটা আইডি করবেন, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করবেন, অভিজ্ঞতা সাপেক্ষে, অনুমোদন সাপেক্ষে এই বেসিক প্রসিডিউরগুলো করার যদি আপনার থাকে, রাইটস থাকে, দেন করবেন। করে তারপর হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস, এবং এখানে প্রোফাইলেক্সিস না খালি, এখানে অলরেডি যেহেতু অ্যান্টিবায়োটিক চলে আসছে, আইডির পরে আপনাকে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে এটাতে ড্রেসিং করার উপদেশ দিবেন, নিয়মিত ড্রেসিং করবে, ড্রেসিং করার পাশাপাশি তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ক্যাপসুল ফ্লুক্লোক্সাসিলিন বা অ্যামোক্সাসিলিন দিবেন, ঠিক আছে।
আপনারা নিরাপদ হয় ফ্লুক্লক্সাসিলিন দেওয়া, ফ্লুক্লক্সাসিলিন 500 মিলিগ্রাম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা 6 আওয়ারলি, দিনে 4 বার, 1 2 3 4, 4 বার 7 দিনের জন্য নিবে। আর সাথে একটা আম ব্যথানাশক ওষুধ, যেহেতু পেইন থাকবে, আগে যে আলোচনা করছিলাম যেভাবে, যদি সেই পেশেন্টটা কি হয় আপনার ওই যে 4টা প্রশ্নের উত্তর না হয়, তাহলে ওই 4টা ওষুধের মধ্যে যেকোনো একটা দিবেন। আর যদি 4টা প্রশ্নের যেকোনো একটা হ্যাঁ হয়, তাহলে শুধু প্যারাসিটামল দিবেন এর সাথে আর কি। আর সাথে কি করবেন, একটা অ্যান্টি আলসারেন্ট ওষুধ দিবেন। মোট 3টা ওষুধ দিবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খাইতে বলবেন, অথবা ভিটামিন সি 250 মিলিগ্রাম, যেটা বাংলাদেশের বাজারে আছে বা অন্যান্য বাজারে আছে, সেই ট্যাবলেট চুষে খাওয়ার উপদেশ দিতে পারেন 5 দিন 7 দিনের জন্য। ঠিক আছে? এই 3-4টা ওষুধ দিবেন, দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিবেন এবং ড্রেসিং করার কথা বলবেন। আর যদি কেসটা এরকম হয় যে না, অত বেশি ইনফেকশন না, আইডি করা লাগবে না, কাটা লাগবে না, পুজ এমনি বের হয়ে যাইতেছে, টিপ দিলে পুজ একটা নিজে নিজে রাস্তা হয়ে পুজগুলো বের হচ্ছে, তখন একটু মানে স্টেরাইল ওয়েতে, জীবাণুমুক্ত পদ্ধতিতে জায়গাটা পরিষ্কার করে পুজগুলো টিপে বের করে দেওয়ার চেষ্টা করবেন। একই সাথে কি করবেন, এই এই একই চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিবেন। কি করবেন, ক্যাপসুল ফ্লুক্লোক্সাসিলিন দিবেন, সাথে পেইন কিলার দেওয়ার সিদ্ধান্ত যেটা বলছি সেটা দিবে, আর গ্যাসের ওষুধ ভিটামিন সি। ভিটামিন সি এখানে কি করবে, তার ইমিউনিটি বাড়াবে, এই জায়গাটা শুকাতে সহজ হবে। ঠিক আছে? আর যদি পেশেন্টটা হয় ডায়াবেটিক এবং আঘাতটা হয় হাঁটুর নিচে বা মাজার নিচে, হাঁটুর নিচ বা মাজার নিচে যদি কোনো ডায়াবেটিস রোগীর এই ধরনের আঘাত হয়, অ্যাকিউট কন্ডিশন যদি হয়, আপনি যেটা আগে করছেন সেটা করার পাশাপাশি তাকে বলে দিবেন যে আপনার এটা যদি বাড়ে, খারাপ হয়, ইনফেকশন হয়ে যায়, তখন কিন্তু আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন। আর যদি এটা হয় এই 5-7 দিন 10 দিন পরে, ক্রনিক কেস আপনার কাছে নিয়ে আসছে, এটা পুজ হয়ে গেছে, ব্যথা কমতেছে না, ফুলাও কমতেছে না, তখন তাকে বিলম্ব না করে বলে দিবেন আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অতি দ্রুত যাবেন। অতি দ্রুত গিয়ে আপনার সুগার কন্ট্রোল করতে হবে, আপনার এইটার বিশেষ যত্ন রাখতে হবে, হাসপাতাল ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেটা ধারাবাহিকভাবে ড্রেসিং করে করে খুব সচেতনভাবে সাবধানতার সাথে এটা ঠিক করতে হবে। আল্লাহ পাক যদি চায় তাহলে সুস্থ। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি থাকে, অনেক সময় কেটে ফেলতে হয়, অঙ্গহানি হয়, পা পর্যন্ত, সামান্য সুইয়ের ঘাই থেকে ডায়াবেটিসের রোগীদের পা পর্যন্ত কেটে ফেলতে হয়। তো পেশেন্টটা যদি হয় ডায়াবেটিক পেশেন্ট এবং ইনজুরিটা যদি হয় হাঁটুর নিচে বা মাজার নিচে, তাহলে অবশ্যই কেসটা আপনার ধরার দরকার নেই, আপনি তাকে পাঠিয়ে দিবেন কোথায়, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। ঠিক আছে? আর এগুলাই মোটামুটি ক্লোজড ওন্ডের ব্যাপারে আলোচনা। যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যেও, আমি যেভাবে আলোচনা করছি, কষ্ট হইলে আপনার প্রশ্নগুলো আমাদের প্রাইভেট মিটিংয়ে অথবা আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে? এটা গেল ক্লোজড ওন্ডের ব্যাপারে আপনাদের জন্য নির্দেশনা। আর যদি হয় কমপ্লেক্স অথবা ওপেন ওন্ড, কেটে গেছে, কোথাও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ফিজিক্যাল অ্যাসল্ট, কেউ ছুরিকাঘাত করছে বা অন্য কোনো কিছু দিয়ে বাড়ি মারছে, ফেটে গেছে, অথবা হচ্ছে যে আপনার ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে গেছে, এরকম ক্ষেত্রে যদি জায়গাটা এখানে আঘাত সাথে কেটেও গেছে, ফেটে গেছে বা বিভিন্ন ওয়েতে কাটছে, এরকম ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার কাছে আসলে তৎক্ষণাৎ ব্লিডিং বন্ধ করতে হবে। তৎক্ষণাৎ কি করতে হবে, ব্লিডিং বন্ধ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে কমপ্লেক্স ওন্ড কোনটা, কমপ্লেক্স ওন্ড হচ্ছে এরকম কেটেও যাবে, পাশাপাশি ভিতরে হাড়ও ভেঙে যাবে। এরকম যদি হয়, হাড় ভেঙে গেছে, তখন আপনার পরিষ্কার করার পাশাপাশি ব্লিডিং বন্ধ করে এটা জায়গাটাকে রেস্ট্রিক্টেড করতে হবে, জায়গাটাকে আপনার ইমোবিলাইজেশন করতে হবে। তাকে তো আপনি নিঃসন্দেহে রাখবেন না, রাখার সুযোগও নাই। আপনি তাকে কি করবেন, এই জায়গাটাকে ভালো করে ব্যান্ডেজ করে হাড়টা বুকের মধ্যে ঝুলাই দিয়ে, মানে তার মুভমেন্টটা কমায় দিয়ে, এই জায়গাটা যাতে নাড়াচাড়া হইলে ব্যথা না লাগে, নাড়াচাড়া হইলে হাড় যতটুকু ভাঙছে আর যাতে না ভাঙে, সেই একটা ব্যবস্থা করে ইমোবিলাইজেশন করে জায়গাটাকে একটু হালকা প্রেসার ব্যান্ডেজ দিয়ে, যাতে ব্লাড চলাচল ঠিক থাকে, রক্ত চলাচল ঠিক থাকে, তারপরে তাকে হাসপাতাল পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আর যদি ওপেন ওন্ড হয়, তাও কি করবেন, ব্লাড বন্ধ করে জায়গাটা পরিষ্কার করে দিয়ে হ্যাক্সিসল ব্যবহার করবেন। কোথায়, ইনট্যাক্ট স্কিনে, এটা আগে আলোচনা করছি। আর ফরমিডন আয়োডিন, যে কেটে গেছে যে অঞ্চলটা, সেই অঞ্চলটাতে ব্যবহার করে পরিষ্কার করবেন, এবং এখানে প্রয়োজন হলে নর্মাল স্যালাইন দিয়ে জায়গাটা ধুয়ে নিতে হবে। এগুলো আসলে অভিজ্ঞতার বিষয়, আপনারা হাসপাতাল এনভায়রনমেন্টে ডাক্তারদের সাথে থেকে থেকে এই কাজগুলো শিখতে হবে। তো প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী বা আপনার প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে এরকম ক্লোজড ওন্ড বাদ দিয়ে যদি ইমার্জেন্সি কোনো কেস আসে, ওপেন ওন্ড অথবা কমপ্লেক্স ওন্ড, আপনার কাজ হচ্ছে ব্লিডিং বন্ধ করা। সবার আগে সোজা কথা হচ্ছে এটা, ব্লিডিং যে কোনোভাবে বন্ধ করতে হবে। যদি ফিনকি দিয়ে রক্ত যায়, ব্লিডিং কোনোভাবে বন্ধ হচ্ছে না, তখন টাইট ব্যান্ডেজ দিতে হবে।
জোর করে টেনে যত শক্ত করে পারা যায় টাইট ব্যান্ডেজ করে রক্ত আপনাকে বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করতেই হবে। রক্ত বন্ধ করে একটা হাতের কাছে যেই স্যালাইন আছে, হতে পারে নর্মাল স্যালাইন, হতে পারে কলেরা স্যালাইন, হতে পারে হার্টসল, হতে পারে প্লাজমা সল, যা আছে একটা ঝুলাই দিয়ে শিরাপথে 60-70 ড্রপস পার মিনিট করে দিয়ে 60 ড্রপস পার মিনিট করে দিয়ে তাকে অ্যাম্বুলেন্স যুগে হাসপাতাল পাঠিয়ে দিতে হবে। এটা যদি আপনি করতে পারেন আপনি তার লাইফটা অনেকাংশে সিকিউর করে দিতে পারেন। কিন্তু ব্লিডিং বন্ধ না করে খালি যদি বলেন যান ইমার্জেন্সিতে যান, হাসপাতাল যান, তাইলে কিন্তু আপনি এখানে সামাজিক নৈতিক দায়িত্বের অবহেলা করলেন। আপনাকে এখানে ব্লিডিং বন্ধ করতেই হবে অ্যাট এনি হাউ। আপনাকে গজ কাপড় নাই, আপনার গায়ের কাপড় খুলে হলেও সেখানে ব্যান্ডেজ করতে হবে, সেটাকে আপনার ব্লিডিং বন্ধ করতে হবে, নাহলে ব্লাড লস হতে হতে সেই পেশেন্টের হাইপোভলিমিয়া হয়ে হাইপোভলিমিক শকে চলে গিয়ে রোগীটা মারা যাবে। এটা হলো কথা, ঠিক আছে। আর এটা যদি সুযোগ থাকে ব্লিডিং বন্ধ করা যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে অ্যান্টিসেপটিক করে দেন ইমোবিলাইজেশন করে হাসপাতাল পাঠাবেন, ঠিক আছে। এই গেল আপনাদের ওন্ডের ব্যাপারে নির্দেশনা। আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। এর পরেও কোনো প্রশ্ন থাকলে প্রাইভেট মিটিংয়ে ডিসকাশন হবে ইনশাআল্লাহ। আমাদের যে গ্রুপ আছে সেখানে প্রশ্ন লিখে বা ভয়েস দিয়ে করলে আমি সেটা সলভ করে দিব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের এই অনলাইন মেডিকেল স্কুলে অন্যান্য যে কোর্সগুলো আছে, সিপি, সিএসডব্লিউ, 1 বছর মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স, এছাড়া গাইনি ও অবস্টেট্রিক্স বিষয়ক 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স, চর্ম যৌন বিষয়ক 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স, এবং এই যে চলছে কোর্স, এই কোর্সের ক্লাস মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্স, শিশু স্বাস্থ্য সেবা এবং শিশুদের ঔষধের ড্রাগ ডোজের ব্যাপারে একটা ছোট ট্রেনিং কোর্স, এই কোর্সগুলোতে কিন্তু ভর্তি চলছে। আপনারা যারা নলেজকে ডেভেলপ করতে চান, যারা মেডিকেল সায়েন্সকে খুব ভালো করে বুঝতে চান, আধুনিকতার সাথে মিল রেখে স্বাস্থ্য সেবাটাকে আধুনিক করতে চান, সঠিক করতে চান, তারা আমাদের এই প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণ করে নিজের নলেজকে ডেভেলপ করতে পারেন। আশা করছি আমরা আপনাদেরকে সর্বাত্মক হেল্প করতে পারবো।